আমাদের দেশের সাধারণ জনগণের একটি দুর্ভাগ্য হলো কি জানেন? আমাদের দেশে যখনই কোনো আনসার্টিফাইড কোনো ব্যবসা অথবা অন্য কোনো কার্যক্রম শুরু হয়, আর এই কার্যক্রমকে যারা অনুমোদন দিয়ে থাকেন সেই সমস্ত সংস্থাগুলো আসলে তারা কি জেনে দেন নাকি না জেনেই না জানার ভান করেন, সেটা আমাদের বোধগম্য নয়। বিগত এরকম অনেক কার্যক্রম চলে আসছে এবং পরবর্তীতে এগুলো সাধারণ জনগণের অনেক ক্ষতি হয়েছে এবং আর্থিকভাবে সাধারণ জনগণ অনেক ক্ষতি হয়েছে। এরকম অনেক প্রতিষ্ঠান এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং ইতিমধ্যে এগুলো প্রতিমান হয়েছে এবং পরবর্তীতে সরকার এগুলোকে বন্ধ করতে বাধ্য হয়েছে। দর্শক, প্রান্তিক আলোচনায় আজকের বিষয় লালমাটিয়া বি ব্লকে একটি ইংলিশ মিডিয়াম স্কুল, যার নাম হচ্ছে পেনফিল্ড। পেনফিল্ড স্কুলটি 2010 সাল থেকে ফুল কার্যক্রম চালিয়ে আসছে, ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের শিক্ষাদান করে আসছে এবং যতটুকু জানা গেছে যারা এখন এই কার্যক্রমের সাথে জড়িত এবং যারা দায়িত্বরত আছেন তারা 1995 সাল থেকে ফুলক্রমে না হলেও সেখানে নানান শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিলেন। স্কুল কর্তৃপক্ষ বলছে কোনো নোটিশ ছাড়াই গত 8 এপ্রিল রাজুক হঠাৎ করেই এই স্কুলটিকে একেবারে বোল্ডেজার দিয়ে গুড়িয়ে দেয়। স্কুল কর্তৃপক্ষ প্রিন্সিপালের দাবি সেখানে বর্তমানে 300-এর অধিক শিক্ষার্থী রয়েছে এবং 200-র বেশি শিক্ষার্থী এ লেভেল এবং ও লেভেল পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল। হঠাৎ করে এমন কি ঘটনা ঘটলো যে স্কুলটিকে বিনা নোটিশে তারা গুড়িয়ে দিল এবং রাজুক কর্তৃপক্ষ বলছে ওনাদেরকে নোটিশ দিয়েছে এবং ওনারা সরে যেতে চায়নি। যাক, এখানে আমরা যেটা শুনতে পেয়েছি স্কুল কর্তৃপক্ষ এবং রাজুক পাল্টাপাল্টি যার যে বক্তব্য দিয়েছে তা আমরা উভয় পক্ষের বক্তব্য থেকে যেটা জানতে পারলাম, যারা দখলে আছে এখন স্কুলের কার্যক্রম চালাচ্ছে তারা বলছে 2010 সাল থেকে তারা পূর্ণক্রমে এখানে ইংলিশ মিডিয়াম স্কুলের কার্যক্রম চালিয়ে আসছে। তার আগে 1995 সাল থেকে একই কর্তৃপক্ষ নানান মিডিয়ামের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। তো বলা চলে 1995 সাল থেকে বর্তমানে যারা স্কুল কার্যক্রম চালাচ্ছেন তাদের দখলেই আছে এবং দখলদার কর্তৃপক্ষ দাবি করছে তারা লিজের মাধ্যমে এখানে স্কুলের কার্যক্রম চালিয়ে আসছে। অপরদিকে রাজুক বলছে এটি সম্পূর্ণ অবৈধভাবে দখল করা এবং অবৈধভাবে দখল করে তারা স্কুলের কার্যক্রম চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, কোনো প্রতিষ্ঠান যখন সঠিক নিয়মে তার কার্যক্রম শুরু করে না অথবা তার কার্যক্রম শুরু করার জন্য কিছু অনৈতিক আশ্রয় নেয়, শেষ পর্যন্ত এই অনৈতিক আশ্রয়ের ফলে এখানে সরকারও কোনো ক্ষতিগ্রস্ত হয় না এবং কর্তৃপক্ষও তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় না, মূল ক্ষতিগ্রস্তটা হয় জনগণ, যেটা হয়েছে এই পেনফিল্ড স্কুলের বেলায়ও। এখন জনমনে প্রশ্ন উঠতেই পারে, এই কর্তৃপক্ষ বর্তমানে যারা এই জায়গাটি দখলে আছেন অথবা স্কুল কার্যক্রম চালাচ্ছেন তারা 1995 সাল থেকে সেখানে কোচিং কার্যক্রম চালাতেন। তখনও হয়তো কিছুটা ইনফ্রাস্ট্রাকচার ছিল, কিছুটা বিল্ডিং হয়তো ছিল। এখন সেটা ধীরে ধীরে হয়তো ওনারা যেটা বলছেন 2010 সাল থেকে পূর্ণক্রমে সেখানে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের শিক্ষা পাঠ দিয়ে আসছেন ওনারা এবং সেখানে হয়তো ধীরে ধীরে সেই বিল্ডিং অথবা স্থাপনা তারা তুলেছেন। তো এখন কথা হলো যে এই কর্তৃপক্ষ রাজু যারা এই প্লট দেখভাল করার মালিক এবং যারা এই প্লটের দাবি করছেন তারা তাহলে 1995 সালের কথা আমি
বাদ দিলাম 2010 সালে যখন তারা ভালো একটি স্থাপনা নির্মাণ করে এই কার্যক্রম শিক্ষার কার্যক্রম পরিপূর্ণভাবে চালাতে শুরু করলেন, তখন তাদের চোখে কেন পড়েনি যে এটা অবৈধ স্থাপনা এবং এটা যারা বর্তমানে দখল করে আছে তারা অবৈধভাবে দখল করে আছে? তখন তারা কেন এই কার্যক্রমে বাধা দেয়নি, অথবা কেন তারা এই নিষেধ নেয়নি এই কার্যক্রম বা এই স্কুলের কার্যক্রম বন্ধ করার জন্য? 2010 সাল থেকে এটা 2024 বলা চলে, প্রায় 14 বছর ধরে এখানে একটি স্থাপনা করে তারা কার্যক্রম চালাচ্ছে বছরের পর বছর। তো গত 15 বছর কেন রাজুকের নজরে আসেনি? প্রশ্ন হচ্ছে এটা। এই যে হঠাৎ করে স্কুলটি ভেঙে দেওয়া হলো, এখানে আসলে আলটিমেটলি কারা বেশি ক্ষতিগ্রস্ত হলো? এখানে যারা স্কুল কার্যক্রম চালাচ্ছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বটে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো এখানের যারা শিক্ষার্থী ছিল তারা যখন ঈদ শেষে, ঈদুল ফিতর শেষে যখন তারা ফিরে আসবে, তখন এসে দেখবে যে তাদের স্কুলটি আর নেই। তাহলে এসব কোমলমতি বাচ্চাদের মনে কি প্রশ্ন আসবে এবং তারা কি ভাববে যে এটা কেমন একটি কথা যে তাদের স্কুল ভেঙে ফেলা হয়েছে। হয়তো স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যায়, এরকম অনেক ঘটনাই সারা দেশে ঘটে থাকে, কিন্তু স্কুল ভেঙে ফেলা, গুঁড়িয়ে দেয়া, এরকম ঘটনা যখন একজন কোমলমতি শিক্ষার্থী যখন ঈদের পরে তারা স্কুলে এসে দেখবে, অথবা ইতিমধ্যে অনেকে দেখেছে, তারা, আমি নিজে যেটা দেখেছি, তারা কান্না করছিল স্কুলটির জন্য। তো আসলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কিন্তু সাধারণ জনগণ। ওই যে আমি যেটা শুরুতেই বলছিলাম যে এরকম বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান এরকম শুরুতে তারা সরকার যেটা বাধা দেয়নি, সবশেষ যখন একেবারে সাধারণ মানুষ ইনভলভ হয়ে গেছে, হাজার কোটি টাকার ইনভলভমেন্ট সেখানে চলে আসছে, তখন কিন্তু গভর্নমেন্ট সে অবৈধ কার্যক্রমকে বন্ধ করতে বাধ্য করেছেন। সেখানেও ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ। তো এখানেও একই অবস্থা, এখানে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু যেই সমস্যার সমাধান আমরা কখনো দেখতে পাচ্ছি না, অথবা আগামীতে দেখতে পাবো কি না, সেই প্রশ্নে আমি রাখতে চাই যে এই সমস্ত কার্যক্রম যখন শুরু হয় অথবা শুরু করতে চায়, তখন কেন বাধা দেয়া হয় না? এ সমস্ত অবৈধ কার্যক্রম, অথবা যদি সেটা অবৈধ হয়ে থাকে তাহলে কেন এই অবৈধ কার্যক্রমকে শুরুতেই বাধা দেয়া হয় না, শুরুতেই কেন বন্ধ করা হয় না? আমরা জানি এর পেছনে কিছু লেনদেন, আর্থিক লেনদেন কাজ করে। এখানে আমরা সেটা পরিষ্কারই জানি। তো সেটা আমরা পরিষ্কারভাবেই বলতে পারি, গত 15 বছর ধরে একটা স্থাপনা করে এখানে স্কুলের কার্যক্রম চালাচ্ছে, আর রাজুক কর্তৃপক্ষের নজরে আসেনি। এ কথা খুবই হাস্যকর হবে আর কি ব্যাপারটা। যদি এই বর্তমান কার্যক্রম চালানো যে কর্তৃপক্ষ যদি অবৈধ হয়ে থাকে, কোনো বৈধতাই যদি তাদের না থাকে, তাহলে রাজুক যেদিনে স্থাপনা ওনারা বলছে ফুল প্লেজে 2015 সাল থেকে শুরু করেছে, তাহলে তো ওই সময় এটা গুড়িয়ে দেওয়ার কথা ছিল, এবং ওই সময়ই রাজুকের তত্ত্বাবধানে এই জমিটি নেওয়ার কথা ছিল। তাহলে বিগত 15 বছর ধরে রাজুক কেন ঘুমিয়েছিল? সেই প্রশ্ন আমরা সবাই জানি, কেন ঘুমায় এবং কেন তাদের ঘুম ভাঙে। হঠাৎ করেই কেন তাদের ঘুম ভাঙে এবং হঠাৎ করে কেন তারা ভোল্টেজার নিয়ে এরকম স্থাপনা ভাঙতে চলে আসে 2-3 দিনের অথবা 1 সপ্তাহের নোটিশে। আমরা আশা করব সেই সমস্যার সমাধান হবে। কোনো অবৈধ স্থাপনা অথবা কোনো অবৈধ কার্যক্রম শুরুতেই যেন বন্ধ হয়ে যায়, এবং এই অবৈধ কার্যক্রমের সাথে দেশের সাধারণ জনগণ যাতে কোনোভাবেই ইনভলভ হতে না পারে। আসলে অনেক সময় গভর্নমেন্টকে অথবা গভর্নমেন্টের কর্তৃপক্ষকে আমরা শুনতে বলি যে সাধারণ জনগণ কেন এই অবৈধ কাজের সাথে জড়িত হলো। আসলে আমাদের দেশে অনেক সময় এটা বোঝা খুব মুশকিল, কোনটা অবৈধ কোনটা বৈধ। ধরুন যদি ডেস্টিনির কথা আমি বলি,
সরকার অবশেষে যেটা প্রমাণ করেছিল অথবা বলছিল যে ডেস্টিনির কার্যক্রম কমপ্লিটলি একটি অবৈধ কার্যক্রম। তাহলে প্রথম যখন তারা শুরু করে জনগণকে যখন ইনভলভ করতে ছিল, তখন জনগণ এটা কীভাবে বুঝবে এত বড় ইনভলভমেন্ট একটি অবৈধ কার্যক্রম? সেটা জনগণ তো বোঝারও কথা না। তো এভাবেই আসলে জনগণ এই ধরনের কাজে সম্পৃক্ত হয়ে যায়। যেমন যদি আমি স্কুলের কথাই বলি, লালমাটিয়ার মতো একটি বিশাল প্লটের মধ্যে একটি সুশৃঙ্খল স্থাপনা তৈরি করে সেখানে গত 15 বছর যাবৎ একটি স্কুলের কার্যক্রম চালিয়ে আসছে। জনগণ এটা কীভাবে বুঝবে যে এই স্কুলটি একটি অবৈধ স্থাপনা এবং তাদের এখানে স্কুল চালানোর কার্যক্রম অবৈধ? সেটা বোঝার মতো ক্ষমতা হয়তো আমাদের নেই, অথবা এভাবে বোঝার কোনো উপায়ও নেই। যখন রাজুক যখন আজকে স্থাপনা ভেঙে দিল, তখন সেটা আমরা বুঝতে পারছি যে এটি একটি অবৈধ স্থাপনা। তো আমরা সবাই আগামীতে যেটা আমাদের আশা এবং যেটা আমাদের প্রত্যাশা, দেশের যে কোনো অবৈধ কার্যক্রম শুরু হওয়ার আগেই, শেকড় গজানোর আগেই শত শত লক্ষ লক্ষ জনসাধারণকে ইনভলভমেন্ট করার আগেই যাতে এ ধরনের অবৈধ কার্যক্রম, অবৈধ স্থাপনা, অবৈধ ব্যবসা, অবৈধ যে কোনো কার্যক্রম যাতে বন্ধ হয়, কর্তৃপক্ষ যাতে গিভ অ্যান্ড টেক অর্থাৎ আর্থিক লেনদেন করে দিনের পর দিন যাতে কোনো অবৈধ কার্যক্রম চালাতে না পারে, সরকার সেদিকে খুব বেশি নজর দিবে, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের প্রান্তিক আলোচনা। সবাই ভালো থাকবেন।